যখন গেট ছেড়ে বেরিয়ে যাই আর দৌড়াতে থাকি, তখনই আব্বা ফোন করলেন। আব্বা নাকি দেখেছেন রাশেদ ভাই আমাকে বের হতে সাহায্য করেছেন, তবে এর পেছনে কী উদ্দেশ্য আছে আব্বা জানতে চাইলেন। আমি সত্যটা জানালাম আর আমার সিদ্ধান্ত জানালাম। আব্বা শুধু একটা কথাই বললেন, উজ্জ্বলকে ঠকালে তুই নিজের কাছে ঠকে যাবি। বিয়ের পরেও রাশেদের সাথে তোর যোগাযোগ ছিল? হ্যাঁ ছিল। বিয়ের বেশ কয়েকদিন পর যোগাযোগ হয়। আমি জানিয়েছিলাম আমাদের বিয়ের কথা। রাশেদ ভাই ভীষণ রেগে যায় যখন আপনার কাছে কাবিনের টাকার কথা জানতে চাই। আমি সত্যটা বলি, এটাও বলি আমি উজ্জ্বলকে ছাড়বো না, যত যাই হয়ে যাক। রাশেদ ভাই রেগে গেলেন, আমাকে বললেন উর্মি আপার সংসারে ঝামেলা করবেন, আরও কত কি হুমকি দিলেন। বিশ্বাস করেন আমি ভয় পেয়ে যাই। আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলি না? আমি সাহস নিয়ে বলতে পারিনি। রাশেদ ভাই বলল, যদি আপনাকে ডিভোর্স দিই আর টাকা আদায় করতে পারি তবে আমাদের উভয় জনের লাভ। তো ডিভোর্স দিলি না কেন? রুমু হেসে ফেলল। আমি আপনাকে ডিভোর্স দিতে বিয়ে করিনি, বলেছি না? আমি আপনাকে সৎ নিয়তে বিয়ে করতে পালিয়েছি। ডিভোর্স দিব করে যখন আমি রাশেদ ভাইকে ঘোরালাম, শেষ পর্যন্ত জানিয়ে দিলাম আমি ডিভোর্স দিব না, তখনই পাষাণের মতো কাজটা করলো। তোর কি মনে হয় না এসবের জন্য তুইও দায়ী? শুরুতে আমাকে জানালে এমনটা হতো? আমি চেয়েছি রাশেদ ভাইকে দমিয়ে রাখতে। আপনাদের উভয় পক্ষের রেষারেষি আর ভালো লাগে না। বাড়িতে নিয়ে তোকে কি করলো? ডিভোর্স দেওয়ার জন্য জোরাজুরি করছিল, কিছুতেই রাজি হয়নি। মেরে বেঁধে ফেলে এসেছিল চিলেকোঠার ঘরে। এতটা সাহস করার কারণ আব্বা বাড়ি ছিলেন না, তাই। এরপর থেকে একা একা আধা চালাকি করবি না। তারপর বলেন, আমাকে ছাড়া দিনগুলো আপনার কেমন ছিল? দেখে বুঝতে পারছিস না কেমন ছিল? পাগল হয়ে যাচ্ছিলাম। উজ্জ্বল রুমুকে যত্ন নিয়ে মলম লাগিয়ে দিচ্ছিল। সারা শরীরে রক্ত জমাট বাঁধা ছোপ ছোপ দাগ, তার মাঝে কাটাছেঁড়া। আমি তোকে কতটা যত্ন রাখি, আর পাষাণরা এক নিমিষেই। উজ্জ্বল কথা শেষ করার আগে রুমু তার গায়ে থাকা ঢিলেঢালা টি শার্টটা টেনে খুলে ফেলল। উজ্জ্বল হতবম্ব। রুমু, তুই ঠিক আছিস? না, কাছে আসুন। হোয়াট দ্য? নিজের শরীরের অবস্থা দেখেছিস? এই অবস্থায় এসব কোনো প্রয়োজন নেই। এখনই প্রয়োজন। উজ্জ্বল ধমক দেওয়ার আগে রুমু ঘুরে বসে। তৎক্ষণাৎ তার চোখ যায় রুমুর পিঠে লম্বি একটা কাটা দাগ। কাটা জায়গাটায় ক্ষতস্থান লাল হয়ে আছে। পিঠে ভীষণ ব্যথা, এই ক্ষতটা বেশি জ্বালাচ্ছে। এটা কি করে হলো? জানি না। উজ্জ্বলের বুক কেঁপে উঠল। রুমুর ক্ষতস্থান পরিষ্কার করে মলম লাগাতে রুমু বলে, জামা খুললাম বলে কি ভেবেছেন? মানে কিছু না। বি পজিটিভ, ওকে? নো। দৃষ্টিতে তাকায়। এই দৃষ্টি উজ্জ্বলকে দুর্বল করতে বাধ্য। উজ্জ্বল ঢোক গিলে নিজেকে এতটা কন্ট্রোললেস করলে চলবে না। সে যখন নিজের মনের সহিত যুদ্ধ করছিল, তখনই রুমু তার ধৈর্যটার বাঁধ ভেঙে দিল। মেয়েটা মিশিয়ে দিল তৃষ্ণাপীড়িত দুটো ঠোঁট। উপস্থিত যত ঝুটঝামেলা, দুটি সত্তা ভুলে গেল এক নিমেষে। উজ্জ্বল যতটা আঁকড়ে ধরতে চাইল, রুমু তার থেকেও বেশি আঁকড়ে ধরল। কয়েক মিনিটে রুমু হাঁপিয়ে উঠল। উজ্জ্বল, হ্যাঁ? কিছু না। পুনরায় রুমু উজ্জ্বলের ঠোঁটে ঠোঁট মেশালো। উজ্জ্বলের ঘাড়ে হাত রেখে নিজের অবস্থান পাকাপোক্ত করল। উজ্জ্বল খেই হারিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরতেই চাপা আর্তনাদে গঙ্গানি দিল। তৎক্ষণাৎ সতর্ক হলো সে। রুমুকে ছাড়তে চাইলেও রুমু তাকে ছাড়ল না। এই তো আর কয়েকদিন বাদে রুমুর এইচএসসি পরীক্ষা। শুরুতে পড়াশোনা নিয়ে মেয়েটার খুব বেশি চিন্তা নেই, কিন্তু উজ্জ্বলের আছে। উজ্জ্বল বারবার বলেছে এই বছর গ্যাপ দে, আগামী বছর নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে পরীক্ষায় বসবি। কিন্তু রুমু এই কথা তীব্র প্রতিবাদ জানায়। সে চায় না 1 বছর গ্যাপ চলে যাক, ভাগ্যে যা আছে হবে। শরীরের ক্ষত ধীরে ধীরে শুকিয়ে এসেছে। রাশেদ এখনও ফনা তুলে আছে, কখন সুযোগ পাবে আর কখন ঝামেলায় জড়াবে। উজ্জ্বলকে দেখা গেল তার ভিন্ন চিত্র। সে চাইছে না ঝামেলা হোক। পড়ার টেবিলে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল রুমু। নার্গিস পর্দার আড়ালে মেয়েটার অবস্থা দেখে ছুটে আসলেন। রুমু রে, ওঠ মা। রুমু চোখ খুলল, ঘুম ঘুম চোখে বলে, কি হয়েছে? কি হয়েছে? ঘুমিয়ে পড়লি কেন? উজ্জ্বল দেখলে রাগারাগি করবে। করুক রাগ,
যে ঔষধ পেটে পড়ছে সারাক্ষণ শুধু ঘুম আর ঘুম। চা করবো? করো। নার্গিস ছুটে গেলেন রান্নাঘরে। ইদানিং রুমুর প্রতি তার আদর যত্ন বেড়েছে, যদিও আগেও ছিল, কিন্তু বিয়ের ব্যাপারটা নিয়ে ঝামেলা হওয়ায় দূরত্ব বেড়েছে। তবে উজ্জ্বলের বাবার রাগটা পড়ল না, তিনি এখনও নিজের রাগে সচল। গরমে দর দড়িয়ে ঘামছে উজ্জ্বল, হাতে চায়ের কাপ, থেকে থেকে চুমুক দিয়ে তাকাচ্ছে সৈয়দ ইসমাইলের পানে। ভরা বাজারে একটা ছোট চায়ের দোকানে বসেছে তারা। রাশেদ আজ শহরে নেই, বিশেষ দরকারে সকাল সকাল শহরের বাইরে গেছে। চাচা জান আমাকে ডাকলেন কেন? কিছু জরুরি কথা ছিল। বলেন। শোন, তোর এবং তোদের ভালোর জন্য বলছি, রাশেদের সাথে ঝামেলা করিস না। ওর মাথা ঠিক নেই, কখন কি করবে। আমি এসব চিন্তায় দিন দিন শেষ হয়ে যাচ্ছি। গতকাল আমি রুমুকে নিয়ে থানায় গিয়েছিলাম, জিডি করে এসেছি। এভাবে তো ভয়ভীতি নিয়ে থাকা যায় না। আমি চাইলে ওর সাথে লড়াই করতে পারি, ঠিক আগের মতো, দুপক্ষের লড়াই। এতে লাভ কি হবে চাচা যান? সেই তো রক্তের খেলা। তাছাড়া আমি লড়াই করব কেন? আমার যা চাই তা আমি পেয়েছি। তোকে আমি এটাই বোঝাতে চাই, তোরা সাবধানে থাক। রাশেদ পাগলা কুকুরের পরিণত হয়েছে, আর এসব করার সাহস দিচ্ছে ওর মা। ওর মায়ের ইন্ধনে ছেলেটা এত বার বেড়েছে। তোমার জন্য আফসোস হয়, তোমার একটা মাত্র ছেলেটা। সৈয়দ ইসমাইল হতাশার শ্বাস ছাড়লেন। পকেট থেকে একটি চেক বার করে বাড়িয়ে দিলেন উজ্জ্বলের নিকট। এটা কি চাচা যান? রুমুর নামে একটা অ্যাকাউন্ট ছিল, টুকটাক টাকা জমিয়েছি তার বিয়ের জন্য। আমার একমাত্র মেয়ে, বিয়েতে অনেক বড় আয়োজন করার ইচ্ছে ছিল, তবে এসব এখন কিছুই হবে না। তাই বলছি যে টাকাটা তুই রাখ, এটা রুমুর টাকা, রুমু মানেই তো তোর। আশ্চর্য, এই কথা বলতে আপনি আমাকে এখানে ডেকেছেন? তোর বাবা যে রেগে আছে আমি জানি। তোদের সংসার কি হচ্ছে টুকটাক আমার জানা আছে। তুই তো নিজেই বললি ব্যবসা করবি, কিন্তু টাকা কোথায় পাবি? সে জোগাড় হয়ে যাবে। উজ্জ্বল, ব্যবসা করলেই যে লাভবান হবি এটা সোজা নয়। ব্যবসায় পরিশ্রম, বুদ্ধি, দক্ষতা, কুটিলতা সবটা জানতে হয়। কিন্তু করব কি তা ভেবেই। যা করবি ভেবে চিন্তা কর, আর টাকাটা রাখ। টাকার কথা যেন কেউ না জানে। এই টাকা আমি রাখতে পারবো না চাচা যান। তেরামি সার, টাকাটা রাখ উজ্জ্বল। মাফ করবেন চাচা যান, আপনি শুধু দোয়া করবেন আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। সৈয়দ ইসমাইল আশাহত হলেন। চেকটা হাতে নিয়ে তাকিয়ে রইলেন উজ্জ্বলের পানে। উজ্জ্বল তাতে অবশ্য হাসল, সে কিছুতেই এই টাকা নেবে না। রুমু পড়তে পড়তে হাঁপিয়ে উঠেছে, কোল থেকে বইটা ছুড়ল বিছানায়। উজ্জ্বল তার কাণ্ড কারখানা পর্যবেক্ষণ করে বলে, কিরে বই ছুড়লি কেন? পড়াশুনো কঠিন উজ্জ্বল ভাই। এই কে তোর ভাই? হ্যাঁ, উজ্জ্বল ধমকে উঠল, অথচ এই ধমককে পাত্তা দিল না রুমু। অভ্যাস তো মুখ ফসকে বেরিয়ে যায়। পড়া শেষ করা ছাড়া উঠবি না। পড়া শেষ কর, তোর সাথে জরুরি কথা আছে। আমারও জরুরি কথা আছে, শোনেন। উজ্জ্বল, আমাকে ঘুরতে নিয়ে যাবেন? কতদিন হলো বাইরে যাই না। বাইরে যাওয়া যাবে না। রাশেদ ভাইপারের আক্রমণ থেকে বাঁচতে হলে ঘরে থাক। রাশেদ ভাইপার মানে? রাসেল ভাইপারের যমজ ভাই। রুমু ফিক করে হেসে ফেলল। মেয়েটা হাসতে হাসতে চেয়ার উল্টে পড়ার আগে উজ্জ্বল দ্রুত হাতে ধরে ফেলল। কথাটা মন্দ বলেননি, তবে যাই হোক, আমাকে আজ ঘুরতে নিয়ে যাবেন। কোথায় যাবি? চলেন ফুচকা খেতে যাই। তোর ভাই দেখলে কিন্তু ঝামেলা করবে। আপনি কি ভয় পান? একদমই না রুমু, আমি তোর জন্য ভয় পাই। রাশেদ তোর ক্ষতি করবে এই ভয় দম আটকে আসে। ভয় পাবেন না। মনে করুন আমরা লুকিয়ে প্রেম করছি, ব্যাপারটা মজা না? তুই পাশে থাকলে সবটাই মজার। রাস্তার ধারে ফুচকা হাতে বসে আছে রুমু। মেয়েটা গপা গপ ফুচকা মুখে তুলছে। উজ্জ্বল পাহারাদারের ন্যায় আশেপাশে তাকিয়ে পরখ করছে। রুমু দ্রুত একটি ফুচকা পুড়ে দিল উজ্জ্বলের মুখে। এসব মেয়েলি খাবার আমি খাই না। মেয়ে তো ঠিকই খান। রুমু জবাবে উজ্জ্বল বিষম খেলো। দাঁত কিরমিরিয়ে রুমুর পানে তাকালো কয়েক সেকেন্ড। দিন দিন তুই বেয়াদব হয়ে যাচ্ছিস। জানি। এই দুপুরের খাবার শেষে ওষুধ খেয়েছিস? না, খাইনি, রাতে খেয়ে ফেলবো। তুলে একটা আছাড় মারবো। টাইম টু টাইম ওষুধ না খেলে তুই সুস্থ হবি? তোর কি আর আক্কেল হবে না? আমি দুপুরের ঔষধ রাতে খাবো। ওর ঔষধ কি করে জানবে রাত নাকি দুপুর? উজ্জ্বল এবারও চুপসে গেল। রুমুর যুক্তির কাছে সে পেরে ওঠে না। তোর সাথে জরুরি কথা আছে। বলুন। চাচা যান আজ আমাকে একটা চেক দিল। তোর বিয়ের জন্য নাকি টাকা জমিয়েছে। সেই টাকা দিয়ে আমাকে বলল ব্যবসার কাজে লাগাতে। আপনি কি বললেন? বারণ করেছি। বারণ করলেন কেন? তোর বাপের টাকা আমি নেব?
ওটা আমার টাকা। আব্বা যেহেতু দিতে চাইলো, আপনি অবশ্যই আনবেন। অবশ্যই আনবো মানে? উজ্জ্বল টাকাটা যেহেতু আমার, আমি যে পথেই খরচ করি সেটা আমার সিদ্ধান্ত। আমি বলছি টাকাটা আনুন, ব্যবসার কাজে লাগান। আমি তোর টাকায় কেন ব্যবসা করব? প্রয়োজনে লোন নেব। আপনাকে লোন কে দেবে? আমি সিএমের সাথে কথা বলেছি, একটা এনজিও থেকে লোন নেওয়ার চেষ্টা করছি। বেশ, যা ভালো হয় করুন। আমার একটা ফ্রেন্ড বুদ্ধি দিল রেস্টুরেন্ট করাটা বেস্ট হবে। করুন, আমিও তো তাই বললাম। তো শ্বশুরকে দেখিয়ে দেব আমি কি করতে পারি আর না পারি। দেখান, বারণ করেছি? কিন্তু রেস্টুরেন্টের জমিটা তো শ্বশুরের কম জমি আছে? যদি না দেয়? আন্দোলন হবে। সারাটা বিকাল উজ্জ্বল আর রুমু একসাথে সময় কাটালো। উদ্দেশ্যহীন পথে হাঁটলো তারা। আগাম জীবন নিয়ে অনেক সিদ্ধান্ত একে অপরকে জানালো। রাতের খাবার শেষ করে সৈয়দ শামসুলের কক্ষে গেল উজ্জ্বল। তার বুক কাঁপছে। কি করে তার সিদ্ধান্তের কথা জানাবে? পাশে দাঁড়িয়ে নার্গিস ভরসা দিলেন। রুমু তখন দরজায় দাঁড়িয়ে। আব্বা, একটা কথা ছিল। বল। বাজারের যে খালি জমিটা পড়ে আছে, ওই জমিটা আমার লাগবে। কি দরকার? আব্বা, আমি রেস্টুরেন্ট দিতে চাই। সৈয়দ শামসুল হেসে ফেললেন। হাত থেকে মোবাইল সরিয়ে তাচ্ছিল্য সুরে বললেন, ঘুমিয়ে ঘুমিয়ে এই রুমে এলে নাকি? যা, নিজের রুমে গিয়ে ঘুমা। আব্বা, আপনি মজা নিচ্ছেন? মজা নেওয়ার মতো কথা বললে মজা নেব না? আব্বা, আমাকে একটা সুযোগ দেন। জায়গাটা তো পড়েই আছে, আমি কাজে লাগাই। কাজে লাগাবি? তা বাকি টাকা কোথায় পাবি শুনি? আমি কিন্তু 1 টাকাও দেব না। টাকার জোগাড় আমি করব, আমার শুধু জমিটা চাই। শোন উজ্জ্বল, আর লোক হাসাবি না। যা পারবি না তা নিয়ে তামাশা করা বাদ দে। রেস্টুরেন্ট খোলা এত সাহস? আমি তোর এসবে নেই। আমি জমিও দেব না। আমি তো বলিনি সহজ। আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন আমার কোনো বিষয়ে সাহায্য করবেন না, তখন আমি আর কি বলতে পারি? আমার জীবনের বড় সিদ্ধান্তগুলোতে আপনি বাধা হয়ে দাঁড়িয়েছেন, এখনও দাঁড়াচ্ছেন। উজ্জ্বল। সৈয়দ শামসুল ধমকে উঠলেন। তবে উজ্জ্বল ভয় পেল না। সে দৃঢ় চিত্তে এখনও দাঁড়িয়ে। আব্বা, আমি কি ভুল বলেছি? পড়াশোনায় বাধা দিয়েছেন, নিজে কিছু করতে চেয়েছি তাতেও বাধা দিয়েছেন। রুমু নিখোঁজ হওয়ার পর যখন খুঁজতে সাহায্য চাইলাম তখনও বাধা দিয়েছেন। তোকে? শামসুল উজ্জ্বলের দিকে তেড়ে আসার আগে নার্গিস এগিয়ে এলেন। স্বামীকে বোঝানোর চেষ্টা করে বলেন, ওগো, রাগ করে লাভ নেই। উজ্জ্বল যা করতে চাইছে করতে দাও। আমাদের একটা মাত্র ছেলে তার। কে আমার ছেলে? আমার ছেলে হলে ও এসব কথা বলতে পারতো? রাগের মাথায় এসব না বলে উজ্জ্বলকে জমিটা দিয়ে সাহায্য করুন। কাগজে কলমে লিখে দিতে হবে নাকি? আমি কাল জমি তোমার ছেলের নামে করে দেব। 2 দিন পর দেখা গেল সে জমি বিক্রি করে টাকা উড়োচ্ছে তখন? উজ্জ্বল হেসে ফেলল। আব্বা, আমি জমি লিখে দিতে বলিনি, আমি শুধু বলেছি অনুমতি দেন, আমি সেখানে রেস্টুরেন্ট করতে চাই। বেশ, দিলাম অনুমতি। আমিও দেখতে চাই কি কি করতে পারিস। উজ্জ্বল বুকের মাঝে হাত ভাঁজ করে শামসুলের মুখোমুখি দাঁড়ালো এবং শুধোয়, পারতেই হবে আব্বা, লড়াইটা আমার আর আপনার। আমি দেখিয়ে দেব সৈয়দ উজ্জ্বল আনিস কি কি করতে পারে। এত বড় বড় কথা বলিস না। আমি দেখব কি করতে পারিস। ইনশাল্লাহ পারবো। যদি না পারিস? যদি না পারি তবে আমি শামসুল্লার পোলা না। বলা যতটা সহজ, করা ঠিক ততটাই কঠিন। জমির ব্যাপারে বাবার অনুমতি নিতে পারলেও উজ্জ্বল ঠিকভাবে টাকা গুছিয়ে উঠতে পারেনি। ভেবেছিল একটা এনজিও থেকে লোন নেবে, কিন্তু এনজিওর লোক উজ্জ্বলকে টাকা দিতে রাজি হয়নি। রাজি হবে কি করে? উজ্জ্বলের পেশা কি? এই যে টাকা নিচ্ছে, সময় অনুযায়ী টাকাটা যে দিতে পারবে তার নিশ্চয়তা কি? তাছাড়া গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র দরকার, যা উজ্জ্বলের কাছে নেই। উর্মির মাধ্যমে তামিমের কাছ থেকে কিছুটা টাকা পেয়েছে। রুমু তার বাবার কাছ থেকে চেকটা এনে দিয়েছে। এই চেক নিয়েও উজ্জ্বলের ছিল ঘোর নিষেধাজ্ঞা, কিন্তু রুমু কি তা শোনে? ঠিকই উজ্জ্বলের বিরোধিতা করে চেকটা আনলো। রৌদ্রতাপে শরীর পুড়ে যাচ্ছে। রুমু উজ্জ্বলের পাশে দাঁড়িয়ে সরু দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই যে তাদের স্বপ্নের রেস্টুরেন্ট তৈরির কাজ চলছে। রেস্টুরেন্টটা হবে সম্পূর্ণ বিদেশি স্টাইলে। রেস্টুরেন্টের দেয়াল থেকে শুরু করে ভেতরের বাইরের সব কিছুই হবে বিদেশি স্টাইলে। এই শহরে এমন রেস্টুরেন্ট আর দুটি নেই। তাই উজ্জ্বলের এক বিশেষ বন্ধু তাকে অফার করলো একটু রেস্টুরেন্ট ডিজাইন। উজ্জ্বল বারণ করেনি, এক দেখায় তার পছন্দ হয়ে যায় এবং কাজে লেগে পড়ে। প্রচণ্ড রোদে ঘেমে উঠল উজ্জ্বল। কপালের ঘাম মুছে রুমুকে বলে, রুমুরে জেদ দেখিয়ে সব করছে, আমি পারবো তো?
আরে চিন্তা কিসের? পারবেন মানে পারবেনই আপনি, বুঝলেন? কিন্তু টাকা হাতে এখন যা আছে সব অতি দ্রুত শেষ হয়ে যাবে। ইট বালু সিমেন্ট, লোকের খরচ, উফ, মাথায় কাজ করছে না। এরপর তো আরো খরচ আছে। এত চিন্তা কিসের? আব্বা কি বলেছে মনে নেই? টাকা নিতে এতই যখন গায়ে লাগে তখন ধার নেবেন, ধারের টাকা তো শোধ দিতেই হয়। তাহলে আর আপনার গায়ে লাগবে না। তোর ভাই জানলে জনসম্মুখে রটিয়ে বেড়াবে শ্বশুরের টাকে রেস্টুরেন্ট দিয়েছে। আমার ভাই জানলে তো আপনি অযথা চিন্তার সাগরে ডুবে যাবেন না। উজ্জ্বল হতাশার শ্বাস ছাড়ল। ভেতরে ভেতরে ভয়েরা বাসা বেঁধেছে। শিয়াম 2 গ্লাস লেবুর শরবত নিয়ে এলো এগিয়ে। রুমু এবং উজ্জ্বলের হাতে দিয়ে বলে, উজ্জ্বল, দিনকে দিন তোর চোখ মুখ শুকিয়ে যাচ্ছে। এতটা চিন্তা করিস কেন? দেখবি যা হবে ভালোই হবে। তাই যেন হয়। আমি ভালোর অপেক্ষায়। রুমুকে নিয়ে আজ রাতে মনে করে আসিস কিন্তু। রুমু ভ্রু কুচকায়। শিয়ামের পানে তাকিয়ে বলে, রাতে কেন যাব সিয়াম ভাই? সুরাইয়ার জন্মদিন। তাই নাকি? দেখলে ভুলেই গেলাম আমার ফ্রেন্ড, অথচ আমারই মনে নেই। তোর মনে থাকা কি স্বাভাবিক রুমু? তুই কতটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিস। যাই হোক, আজ রাতে চলে আসবি। রুমু আরও কিছুক্ষণ উজ্জ্বলের সাথে সময় কাটালো। ফেরার পথে দুজন যখন বাইকে ছিল তখন রাস্তায় হাঁটতে থাকা রাশেদের সাথে চোকাচুকি হলো। দ্রুত বাইক থামালো উজ্জ্বল। ছেলেটার এমন কাণ্ডে রুমু ঘাবড়ে গেল। রাশেদকে দেখে বাইক থামালো কেন? আবার কি ঝামেলা বাঁধাবে নাকি? উজ্জ্বল বাইক থামাতে রাশেদ তার দিকে ঘাড় কাত করে তাকায়। উজ্জ্বল আর চোখে তাকিয়ে দোকানে বসে থাকা একজন মুরব্বীকে বলে, চাচা ভালো আছেন? জি চাচা, আলহামদুলিল্লাহ। চাচা সাবধানে থাকেন। দেশে নাকি রাশেদ ভাইপারের আতঙ্ক দেখা দিছে। ঠিকটাই শুনছেন চাচা, তবে এটা রাসেল ভাইপারের যমজ ভাই রাশেদ ভাইপার। আমি গেলাম চাচা, সাবধানে থাকেন। অদূরে দাঁড়িয়ে উজ্জ্বলের কথা শুনে মুহূর্তে রেগে গেল রাশেদ। এত বড় সাহস, তাকে নিয়ে বাজে কথা তুলছে। রাশেদ তেড়ে আসতে নিলে উজ্জ্বল দ্রুত বাইক স্টার্ট দেয়। খ্যাপা শার্টটাকে রাগিয়ে দিয়ে উজ্জ্বল বেশ মজা পেয়েছে। সন্ধ্যার পর রুমু তৈরি হয়ে নিল। কত দিন পর দাওয়াতে যাচ্ছে মেয়েটা। সাজতে আলসেমি করেনি। উজ্জ্বল তাকে নিয়ে বেরিয়ে পড়ল শিয়ামের বাড়ির উদ্দেশ্যে। রাতে কেক কেটে খাওয়া দাওয়ার আয়োজন শেষে উজ্জ্বলের সব বন্ধুরা মিলে চলে গেল ছাদে। রাত তখন প্রায় 1টা। উজ্জ্বল রুমুকে বারবার নিষেধ করেছে ছাদে না আসতে। সে যেন সুরাইয়ার সাথে থাকে। রুমু প্রথমে উজ্জ্বলের আদেশ মানলেও যখন উজ্জ্বলের বন্ধুদের হাসির আওয়াজ পেল তখনই নিজেকে সামলাতে পারেনি। দ্রুত পায়ে সুরাইয়াকে নিয়ে চলে গেল ছাদে। ঝকঝকে আকাশে আজ চাঁদ হাসছে, সেই সাথে তারাদের সন্ধি। আকাশটা আজ বড্ড সুন্দর। ছাদে কোনো লাইটের প্রয়োজন নেই, চাঁদের আলোয় পরিপূর্ণ ছাদটা। রুমুকে দেখেই উজ্জ্বলের মেজাজ খিচে গেল। এখানে তারা 5 জন ছেলে বন্ধু, তার মাঝে রুমুর আসার দরকার কি? সুরাইয়া ভাইয়ের ভয়ে ছাদে আসেনি। মেয়েটা সিঁড়ির কাছেই দাঁড়িয়ে রইল। রুমুকে দেখেই উজ্জ্বলের মেজাজ খারাপ হয়ে তাকে টেনে নিয়ে গেল ছাদের এক কোণে। তোকে বললাম আসবি না, নিচে থাকবি, আসলি কেন? লাগছে উজ্জ্বল ভাই, হাতটা ছাড়েন। আবার ভয়? কে তোর ভয়? মানে কেউ না। নিচে যা। বা যাব না, আপনাদের সাথে আড্ডা দিব। ছেলেদের সাথে আড্ডা দিবি? পাগল নাকি রে? দিলে কি হয়? আমরা ছেলেরা আড্ডা দিব, সেখানে তুই মেয়ে যাবি কেন? আড্ডা দিলে কি হবে? এই শুনুন, আমারও কলেজে গ্রুপ ছিল, সেই গ্রুপে ছেলে বন্ধু ছিল, কিন্তু আপনার জন্য সব ত্যাগ করেছি। আমায় উদ্ধার করেছেন, এখন এখান থেকে যান। যাব না। আপনারা কি কথা বলছিলেন? বাজে বাজে কথা বলছিলাম। বাজে কথা? কি বাজে কথা শুনি? কি মাথা ঠিক আছে? আমিও শুনবো বাজে কথা। রুমু, আমার ধৈর্য কিন্তু ছাদ লাফিয়ে পালাচ্ছে। বলেন না কি বাজে কথা বলছিলেন। আমরা ছেলেরা যখন একদল হয়ে যাই তখন বাজে বাজে কথা বলি, বুঝলি? কেমন বাজে কথা? বাজে কথা মানে বাজে কথা। রুমু সরু চোখে তাকালো। উজ্জ্বলকে টেক্কা দিয়ে চলে গেল শিয়ামের কাছে। সিয়াম ভাই, আপনারা নাকি বাজে কথা বলছিলেন, আমার বরটাকে কেন খারাপ বানাচ্ছেন? রুমুর প্রশ্নে হতভম্ব সকলে। উজ্জ্বল রুমুকে টেনে নিয়ে যায়, অথচ রুমু কিছুতেই যাবে না। সিয়াম ভাই, সত্যিটা বলুন, আমার বরকে বাজে কথা কেন শেখাচ্ছেন? বাজে কথা? রুমু, তোর মাথা ঠিক আছে? আমরা তো এমনিতেও কথা বলছিলাম। তাহলে উজ্জ্বল যে বলল আপনারা বাজে কথা বলছিলেন।
উজ্জ্বল পড়ল মহা বিপদে। এই গাধিটাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে শান্তি পেত। একদল ছেলের মাঝে রুমু বসে হাসাহাসি করবে, এসব উজ্জ্বলের সইবে না। তাই তো সে রুমুকে মিথ্যে কথা বলল। শিয়াম কথা পাল্টাতে দ্রুত বলে, রুমু বস, একটু পর উজ্জ্বল গান গাইবে, শুনবি না? রুমু দ্রুত বসে পড়ল, কপাল চাপড়াতে চাপড়াতে বসে পড়ল উজ্জ্বল নিজেও। সুরাইয়া এসে রুমুর পাশে বসলো। তাদের আড্ডাটা চলল অনেকটা সময়। 4টা যখন মাথার উপর, তখন রাত প্রায় 2টা। উজ্জ্বলের বন্ধু দীপু গিটারটা আজ নিয়ে এসেছে। চাঁদের ঝকঝকে আলোয় গান ধরল উজ্জ্বল। রুমু ফোন নিয়ে ভিডিও করলো উজ্জ্বলের গাওয়া গানটা। গান শেষে মেয়েটা খুশিতে গদগদ হয়ে সুরাইয়াকে বলে, এটা আমি আপলোড করব শুরু। উজ্জ্বল ভাই জানলে তোকে ড্রেনে চুবিয়ে দেবে। ওকে ভয় পাই নাকি? সুযোগ বুঝে পোস্ট করে দেব। পড়ার টেবিলেই টানা 3 ঘন্টা বসে থেকে রুমুর কোমর ধরে গেছে। উজ্জ্বলের জন্য নড়তেও পারছে না। উজ্জ্বলের একটাই আদেশ, 2 দিন পর পরীক্ষা, টেবিল ছেড়ে উঠবি না। আজ সকাল থেকেই উজ্জ্বল রুমুকে পাহারা দিচ্ছে, ফোন নিয়ে নিয়েছে তার আয়ত্তে। সব মিলিয়ে মেয়েটার নাজেহাল অবস্থা। উজ্জ্বল বিছানায় শুয়ে ফোন দেখছে। রুমু অতি আফসোস সুরে শুধায়, জানেন, আগে বলতাম পড়াশোনা থেকে বাঁচতে গিয়ে বিয়ে করব, এখন দেখি বিয়ে করে উল্টো ফেসে গেছি। পড়াশোনার জন্য এতটা চাপ আমার পরিবারও আমাকে দেয় নাই। চুপচাপ পড়। কি পড়বো? কি সব লজিক গেট, বিয়ের গেট, আইসিটিতে এসব কি ফাও জিনিস দিয়ে ভরা? লাঠির বাড়ি খাওয়ার আগে পড়। উজ্জ্বল ভাই, লজিক গেট, এনওআর গেট সব মিলিয়ে দেখতে বাথরুমের পাইপের মতো না? এই যে দেখেন না, একটা আরেকটার সাথে আঁকাবাঁকা হয়ে জুড়ে আছে। এই তোর মাথায় এইসব আজে বাজে কথা আসে কি করে? হ্যাঁ আরে দেখেন না। রুমু, মেজাজটা কিন্তু গরম হচ্ছে। রুমু চুপসে যায়। ইদানিং উজ্জ্বল ভাই আদর সোহাগ বড্ড কম দিচ্ছেন, সারাদিন পর আর পর। এছাড়া উজ্জ্বল ভাইয়ের মুখে ভালোবাসার কোনো বুলিই ফোটে না। বিবাহিত জীবনে কি পড়ার ইচ্ছা জাগে? ইচ্ছে জাগে তো শুধু স্বামীর সোহাগ পেতে। রুমু খাতায় কিছু একটা লিখল, লিখেই চেঁচিয়ে ডাকলো উজ্জ্বলকে। উজ্জ্বল, এই অঙ্কটা পারি না। দেখি খাতা দে। রুমু খাতা এগিয়ে দিল। উজ্জ্বল খাতায় এক পলক তাকিয়ে রুমুর পানে আরেক পলক তাকালো। খাতায় অঙ্ক থাকার পরিবর্তে লেখা, উজ্জ্বল জান, আমার দরজাটা লাগিয়ে আসো, তোমার আদর পেতে ইচ্ছে করছে। উজ্জ্বল মিষ্টি হেসে শোয়া থেকে উঠে দাঁড়ালো। রুমু ভীষণ খুশি হলো। এই তো ব্যাটাকে পটিয়ে ফেলেছে। রুমু চেয়ার থেকে লাফিয়ে উঠতে উজ্জ্বল তাকে হাতের খাতাটা দিয়ে ধুমধাম একের পর এক কিল বসিয়ে দিল। রুমু হতবুদ্ধি হয়ে মেঝেতে বসে পড়ল। তবে উজ্জ্বলের মার থামালো না। খাতা দিয়েই রুমুকে আরও 3-4টে প্রহার করলো। উজ্জ্বল দাঁত কিড়মিড়িয়ে বলে, আদর আদর লাগবে? আর এটা আপনি কি করলেন? আদর দিলাম, পরীক্ষার সময় স্পেশাল আদর। এরপরে যদি পড়তে হেলামি করিস তবে ডাবল আদর দিয়ে দেব। পড়তে বস। উজ্জ্বলের ধমকে চুপচাপ চেয়ারে বসলো রুমু। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। শুধু ভালো না, ভীষণ ভালো। রুমু ঘেমে একাকার অবস্থা। পরীক্ষার কেন্দ্র থেকে বেরিয়ে হাঁটছে উজ্জ্বলের পাশাপাশি। চারিদিকে ভিড়, সবার সাথেই অভিভাবক এসেছে বোর্ড পরীক্ষার সময়। এই ভিড়টা অস্বাভাবিক কিছু না। রুমুর এক মুহূর্তের জন্য মনে হয় পরীক্ষা তাদের না, অভিভাবকদের। কেননা ডানে বামে যেদিকেই তাকানো হয় শিক্ষার্থীদের তুলনায় অভিভাবকদের সংখ্যাই বেশি। ক্লান্ত শরীর টেনে বাইকে চড়ে বসল সে। রাস্তায় তাদের জ্যামে পড়তে হয়েছিল অনেকটা সময়। এর মাঝেই রুমুর আবদার করে বলে, উজ্জ্বল চলেন বার্গার খাই। দুপুরে বার্গার খাবি? আম্মা তোর জন্য রান্না সেরে অপেক্ষা করছে। আরে আমার ক্ষুধা পেয়েছে, বাড়ি ফিরতে অনেকটা সময় লাগবে, চলেন না। আচ্ছা ঠিক আছে। উজ্জ্বল রুমুকে নিয়ে কাছের একটি রেস্টুরেন্টে গেল। দুজনে হাত মুখ ধুয়ে খাবার অর্ডার করে বসলো। উজ্জ্বলের কাছে রুমুর ফোন ছিল, তাই এত ঘন্টা পর ফোন হাতে পেয়ে জহুরি চোখে কিছু একটা দেখছে। উজ্জ্বল ভ্রু কুঁচকে রুমুর প্রশ্নটা দেখছে। আজকে রুমুর বাংলা পরীক্ষা ছিল। আরে মো, এমসিকিউ সব হবে তো? হবে না মানে? ফুল মার্ক পাবো, দেখবেন। আচ্ছা দেখা যাবে।
তোকে কয়েকটা এমসিকিউ জিজ্ঞেস করছি, উত্তর দিবি। দেখি কি দাগিয়ে এসেছিস। আরে করেন বাংলায় A+ নিশ্চিত থাকুন। অপরিচিতা গল্পের কথককে? কল্যাণী। কি কল্যাণী? আমি তোকে কল্যাণী পড়িয়েছি? নয়তো কি? মাসে বেশি গল্পের মূল বিষয় কি? যৌতুক প্রথা। তুই আমার সাথে তামসা করছিস? এসব কি দিয়েছিস? মাসে বেশি গল্পের মূল বিষয় নারী জীবনের অস্তিত্বের সংকট। ও হ্যাঁ, তাই তো, দেখলেন ভুলে এলাম। আশ্চর্য, তোর মাঝে অনুশোচনা যাচ্ছে না? ব্যাপারটা তুই সহজভাবে নিয়ে নিলি। যা হওয়ার হয়েছে, এত চিন্তা করে কি হবে? সবচেয়ে বড় কথা, আগে ভয় ছিল ফেল করলে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবে। এখন তো আমি বিবাহিত, নো টেনশন, ডু ফুর্তি। উজ্জ্বল দাঁতে দাঁত খেচে তাকিয়ে রইল রুমুর পানে। অপরদিকে রুমুর এসবে পাত্তাই নেই। রেজাল্ট ভালো হোক বা খারাপ তাতে তার কি, যা হবার হবে। সবচেয়ে বড় কথা, সে প্রশ্নগুলোর উত্তর ঠিকঠাক দিয়ে এলেও উজ্জ্বলকে রাগিয়ে দিতে ভুলভাল উত্তর জানাচ্ছে। কিন্তু রুমু যে আর একদিকে গণ্ডগোল পাকিয়েছে। উজ্জ্বল ভাই যখন জানবে তাকে নিশ্চয়ই কাঁচা চিবিয়ে খাবে। বাড়ি ফিরে রুমু গোসল সেরে খেতে বসলো। উজ্জ্বল ইদানিং একটু বেশি ব্যস্ত থাকে। রেস্টুরেন্টের কাজ চলছে কি না টিভি দেখতে দেখতে রুমু হাতটি মুখে ধরে বসে আছে। হঠাৎ মাথায় থাপা পড়তে ভয় পেয়ে যায় ঘুরে তাকাতে। দেখতে পেল রাগি রাগি চোখ করে দাঁড়িয়ে থাকা উজ্জ্বলকে। ছেলেটাকে দেখে রুমুর আত্মার পানি শুকিয়ে যায়। উজ্জ্বল ভাই কি তবে জেনে গেছেন ব্যাপারটা? তুই আমার গাওয়া গান আপলোড করলি কোন সাহসে? যা ভয় পেয়েছিল তাই হলো। সেদিন উজ্জ্বল যে ছাদে গান গাইল, সেই গান রুমু একটি পাবলিক গ্রুপে পোস্ট করেছে। একদিনের মধ্যেই হঠাৎ গানটা ভাইরাল হয়ে যায়, সবার কাছে ছড়িয়ে পড়ে। এত রেগে যাচ্ছেন কেন? রেগে যাচ্ছি মানে? রাগের তুই দেখলি কি? তুই জানতি না আমার এসব পছন্দ না? আমি কি জানতাম ভিডিওটা ভাইরাল হয়ে যাবে? রুমু, ভিডিওটা ডিলিট কর। করব না, এই যে মুরগির হাড্ডির কসম, ডিলিট করব। উজ্জ্বল এবার দ্বিগুণ রেগে গেল। তাদের ঝগড়ার মাঝে উপস্থিত হয় নার্গিস। তিনি আড়ালে শুনেছেন তাদের বাক্যালাপ। নার্গিস নিজেও ছেলের গানটা শুনেছেন, তাকে রুমুই দেখিয়েছেন। ছোটবেলা থেকেই উজ্জ্বলের গান গাওয়ার নেশা ছিল। সেই নেশাটাকে পুনরায় উজ্জীবিত করার বাসনা জেগেছে নার্গিসের মনে। মূলত উজ্জ্বলের বাবা গান পছন্দ করেন না, তাই ছেলেটাকে এসব ছাড়তে হয়েছে। রুমুর সাথে তর্কাতর্কির মাঝে নার্গিস বলেন, উজ্জ্বল, এই ভিডিও ডিলিট হবে না। তুই একদম রুমুর সাথে ঝামেলা করবি না। এসবে তুমিও আছো? না, রুমু তো আমাকে ভিডিওটা একটু আগে দেখালো। তোর না গান পছন্দ, তুই গিয়েছিস, সবাই শুনে প্রশংসা করেছে, এতে ক্ষতি কি? উজ্জ্বল প্রত্যুত্তর করে না। যেভাবে এসেছিল সেভাবেই রাগে হর্ন হনিয়ে বেরিয়ে যায়। উজ্জ্বল গোমরা মুখ করে বসে আছে। রুমু বই হাতে নিয়ে টেবিলে বসে, তবে তার পড়া হচ্ছে কম, উজ্জ্বলকে দেখা হচ্ছে বেশি। দুপুরের রাগারাগির পর উজ্জ্বল রাগ দেখিয়ে কথা বলছে না, অথচ ঠিকই রুমুকে পড়ার জন্য ইনিয়ে বিনিয়ে বলে যাচ্ছে, ধাপে ধাপে হুমকি দিচ্ছে। উজ্জ্বল, পড়তে বলেছি। কোথা থেকে পড়বো? আম গাছ নাকি জাম গাছ? ফাজলামো না করে পড়তে বস। বুঝতে পারছি না, পড়তে বসবো নাকি জামাইয়ের কোলে উঠে বসবো? কোলে নিতেও জানি, কোল থেকে আছাড় দিয়ে ফেলতেও জানি। এত নির্দয় হচ্ছেন কেন? রাত বাজে 1টা, এই সময় কেউ পড়ে? কাল পরীক্ষা নাই, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ঘুম টুম বাপের বাড়ি পাঠিয়ে দিন, এখন পড়ার সময় পড়ুন। রুমু উজ্জ্বলের কথায় পাত্তাই দিল না। বইটা বন্ধ করে উঠে বসল উজ্জ্বলের কোলে। পড়াচোর রুমুর আদর আদর ভাবের কথা বেশ ভালোই করে জানা আছে উজ্জ্বলের। যখনই পরীক্ষা শেষ হবে তখনই রুমু আগের রূপে ফিরে আসবে। তখন উজ্জ্বল কাছে ঘেঁষলেও পালাই পালাই করবে। উজ্জ্বল রেগে আছেন? সর সামনে থেকে। সরবো না। না সরলে ছুঁড়ে ফেলবো। এতটা নির্দয় কবে হলেন? পড়তে বস, তোকে পড়তে দেখলে শান্তি লাগে। শান্তি আরো বাড়িয়ে দিচ্ছি। তুই আমাকে বসে আনার চেষ্টা করছিস তাই না রুমু? এসব ছল ছুতা করে লাভ নেই, উজ্জ্বল তোর কথাই গলবে না। রুমু ঠোঁট বাঁকালো। উজ্জ্বলের পরনে ছিল শার্ট। মেয়েটা একে একে সব বোতাম খুলে দিল। উজ্জ্বলের লোমশ বুকে মাথা রেখে বলে, ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। এটা তোর ঘুমানোর জায়গা? ইস ঢং, ঠিকই তো টেনে টেনে বুকে জড়ান। এখন ভাবটা করছে এমন যেন। উজ্জ্বল রুমুকে না ধরেই উঠে দাঁড়ালো।
অল্পের জন্য ছিটকে পড়তে নিলে মেয়েটা দ্রুত হাতে উজ্জ্বলের গলা ঝরিয়ে কোমরে পা গুজে নিজেকে রক্ষা করল। রুমু কান্নার সুরে বলে, এবার কিন্তু খুব বেশি বেশি হচ্ছে, আমি কিন্তু চলে যাব বাপের বাড়ি। বেশি বেশি এখন হবে। উজ্জ্বল রুমুকে ছুঁড়ে ফেলল বিছানায়। দ্রুত বাতি নিভিয়ে এগিয়ে এলো রুমুর কাছে। কন্ট্রোলে ছিলাম, কেন যে এসব করিস? উজ্জ্বল, আমি ঘুমাবো। শুভ রাত, আমি কাইত। রুমু উজ্জ্বলকে সরিয়ে দিতে চাইলে উজ্জ্বল উল্টা তাকে চেপে ধরে। ঘুটঘুটে অন্ধকার কক্ষে কেউ কাউকে দেখার সুযোগ নেই। রুমু ঢোক গিলে উজ্জ্বলকে ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বোঝাতে চাইলেও উজ্জ্বল বাধা মানে না। রুমুর গলায় মুখ ডুবিয়ে স্থির হয় সে। উজ্জ্বলের একের পর এক ছোঁয়ায় ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে মেয়েটা। শ্বাস আটকে আসার উপক্রম হলে উজ্জ্বল ঠোঁটে ঠোঁট মেশায়। নিজের ভুল বুঝতে পেরে রুমুর কপাল চাপড়াতে মন চাইল। একবার উজ্জ্বল কন্ট্রোল হারানো মানে সারা রাত উজ্জ্বলের দখলদারিতে থাকা। অনেকটা সময় পেরিয়ে গেল। উজ্জ্বলকে সরিয়ে দিতে চাইলেও আর সরাতে পারল কই। দেহের নেশায় বুঁদ হয়ে থাকা দুটি সত্তা যখন শীতকার ধ্বনিতে মেতে, মাঝরাতে থেকে থেকে কুকুর ডাকছে। উজ্জ্বল উঠে বসল পরপর, রুদ্ধশ্বাস ছেড়ে তাকিয়ে রইল রুমুর পানে। অন্ধকারে মুখখানি দেখা না গেলেও উজ্জ্বল ঠাহর করার চেষ্টা চালালো। উজ্জ্বলকে উঠে বসতে দেখে রুমু নিজেও উঠে ঘেঁষে বসল উজ্জ্বলের বুকে। রুমু, হুম। গানের ব্যাপারটা আব্বার কানে গেলে রাগারাগি করবেন। আমি গান গাই, আব্বা একদমই চান না। কিন্তু আমি চাই। তুই চাইলে তো হবে না, এমনিতেই আব্বার অনেক কাজে বিরোধিতা করেছি। আপনার নিজের সুখের জন্য গানটা আবার ধরুন। আমি তো বলছি না গান নিয়ে পড়ে থাকতে, শুধু মাঝে মাঝে গাইবেন। আমি আপনার গানগুলো আপলোড করব। জানেন আপনার গলার প্রশংসা কত হাজার হাজার মানুষ করেছে। ভেবে দেখব। উজ্জ্বল চিন্তায় বুঁদ হলো। রুমু শক্ত হাতে জড়িয়ে ধরল উজ্জ্বলকে। সময়রা চোখের পলকে ছোটাছুটি করলেও রুমুর কাছে মনে হয়েছে এই 1 মাস 1 বছরের সমান। প্রতিটা সেকেন্ড মিনিটের সমতুল্য, প্রতিটা মিনিট ঘন্টায়, এমনকি ঘন্টা যেন দিন হিসেবে ছুটছে। টানা 1 মাসের কসরত বিদায় জান দিয়ে অবশেষে রুমুর ছুটির দিন এসছে। টানা 1 মাসের কসরত বিদায় জানিয়ে অবশেষে রুমুর ছুটির দিন এসেছে। মেয়েটার আজ পরীক্ষা শেষ। রুমুর খুশি দেখে কে? এই ছুটিতে কত কি করবে ভেবে বসে আছে। পরীক্ষা শেষ করে বাড়ি ফেরা হয়নি তার। উজ্জ্বলের সাথে চলে এসেছে তাদের রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের বিল্ডিংয়ের কাজ অনেকটা শেষ, রং করাও হয়ে গেছে, বাইরের কিছু কাজ বাকি। এদিকে একটা রেস্টুরেন্ট নির্মাণে যেসব লাইসেন্স প্রয়োজন হয় সব ঝামেলা উজ্জ্বলই কাটিয়ে উঠেছে। কিন্তু সব কিছুর মাঝেও বাধা হয়ে দাঁড়িয়েছে টাকা। শূন্য হাতে এত বড় সিদ্ধান্ত নেওয়া যে চারটিখানি কথা নয়। বন্ধুদের কাছ থেকে অনেকটাই সাহায্য পেয়েছে। এছাড়াও বোন দুলাভাই কম করেনি তার জন্য। শেষ পর্যায়ে উজ্জ্বলের মা নিজেকে গুটিয়ে রাখতে পারলেন না। এতদিন স্বামীর ভয়ে উজ্জ্বলকে সাহায্য করতে না পারলেও একটা সময় এসে ঠিকই তিনি তার এত বছরের জমানো টাকা থেকে উজ্জ্বলকে সাহায্য করলেন। সবাই সব দিক দিয়ে উজ্জ্বলের জন্য মানসিক আর্থিকভাবে এগিয়ে এলেও সৈয়দ শামসুল ছিলেন তার জেদের কাছে অনড়। উজ্জ্বল সাহস করে তার বাবাকে টাকার কথাও বলেনি। শামসুল আদৌ ছেলের এত বড় উদ্যোগে খোঁজ নেয়নি। ভিডিও কলে উজ্জ্বল তার বিদেশে থাকা বন্ধুর সহিত কথা বলছে। ছেলেটা ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাতে ব্যস্ত। এক কোনায় বসে রুমু গরম গরম সিঙ্গারা মুখে পুড়ে তাকালো শিয়ামের পানে। সিয়াম ভাই ওনার বিদেশি বন্ধুটাকে দেখেছেন? দেখতে শুনতে একটা হিরোর চেয়ে কম না। নজর দিচ্ছিস নাকি? আরে না। উজ্জ্বল জানলে তোকে মাটিতে গেড়ে দিবে। তোর জন্য এত কিছু, এত সব, আর তুই যদি বাইরে নজর ঘোরাস তবে কিন্তু। তবে মানে আমি কি অন্য কোনো ইন্টেনশনে কথাটা বলেছি নাকি? আরে ওনার ঘরে বউ আছে। ছি ছি সিয়াম ভাই, এভাবে আপনি বলতে পারেন না। উজ্জ্বল এগিয়ে এসে বসল শিয়াম এবং রুমুর মুখোমুখি। ছেলেটার চাহনিতে বোঝা যাচ্ছে সে কোনো সুসংবাদ দিতে চলেছে। একটা গুড নিউজ আছে। রুমু কৌতূহলী চোখে শুধায়, কি? আমার সেই বন্ধুটা আমাকে টাকা পাঠাবে বলেছে। আমার অ্যাকাউন্টে যত সময় টাকা এসে পৌঁছে যাবে। কি সত্যি? তাহলে তো কাজ আর থেমে থাকবে না, তাই না?
একদম তাই। এবার অন্তত বাকি কাজগুলো করা যাবে। বাকি সব ডেকোরেশনের কাজ আমরা কাল থেকে শুরু করব। সিয়াম, তুই বাড়ি চলে যা, আজ আর কাজ নেই, রাতে একবার দেখা করিস। উজ্জ্বলের আদেশ পেয়ে শিয়াম বিদায় জানালো। রুমু চোখ ঘুরিয়ে পুরো রেস্টুরেন্টটা একবার দেখল। নীল সাদা রঙের মিশেলে রেস্টুরেন্টের ভেতরের কাজটা বেশ সুন্দর হয়েছে। এক কথায় চোখের শান্তি। উজ্জ্বল, আপনার রেস্টুরেন্টের প্রথম দিন স্পেশাল কি খাওয়াবেন আমায়? চুমু খাবো। ধুর, প্রতিদিন খাই, অন্য কিছু বলেন। থাপ্পড় খাবি? মেজাজ খারাপ করছেন কিন্তু, আমি সিরিয়াস। বাড়ি চল, কি খাওয়াবো বাড়ি গিয়ে বলছি। রুমু ঠোঁট বাঁকালো। কাচের রঙের গন্ধে আচমকা তার মাথা ধরে গেল। মেয়েটা দ্রুত বের হতে উজ্জ্বলকে তাড়া দিল। রুমু খেয়াল করেছে উজ্জ্বলের হাবভাব বেশ অনেকটা পাল্টে গেছে। এই যে তার এতদিন শক্তপোক্ত শাসন শাসন ভাব, এখন এসব কিছুই নেই। এ যেন আগের বেহায়া বেশরম উজ্জ্বল। এই যে ঘুমে কুপকাত রুমু, উজ্জ্বলের কি উচিত ছিল না তাকে ঘুমোতে দেওয়া? কিন্তু উজ্জ্বল তো তা করেনি। সে জেদ ধরে রুমুকে জড়িয়ে ঘুমিয়ে আছে। রুমু ঘুমের মাঝেও বেশ কয়েকবার উজ্জ্বলকে ধাক্কা দিয়ে সরিয়েছে, অথচ উজ্জ্বল যেন পাথর মানব, নড়েও না চড়েও না। উজ্জ্বল, এই উজ্জ্বল, ছাড়েন। উহ, আল্লাহর ওয়াস্তে, এত পুতু পুতু এতদিন কোথায় ছিল? চুপ থাক, ঘুমোতে দে। কে কাকে ঘুমোতে দিচ্ছে না? তোর হাজবেন্ড কতটা পরিশ্রমী তুই জানিস না? মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দে। একদম চুল তুলে ন্যাড়া করে দিব। দে, সমস্যা নেই। ঘুমের ঘরেই তর্কাতর্কি হলো তাদের। এর মাঝেই আবার ঘুমিয়ে পড়ল তারা। এক ঘুমে রাত বেজে গেল 9টা। উজ্জ্বল ঘুম থেকে উঠেই মাথায় হাত দিয়ে বসে আছে। কত কাজ বাকি, অথচ সে ঘুমিয়েছিল। এই যে উজ্জ্বল এতক্ষণ বেঘুরে ঘুমিয়েছে, এর পেছনে দোষটা কার? নিশ্চয়ই রুমুর। রুমু হাত মুখ ধুয়ে কক্ষে ফিরতেই উজ্জ্বল বলে, গায়ে কি ঘুমের ওষুধ মেখে রাখিস? মানে তোর কারণে এতক্ষণ ঘুমালাম, আমার কতটা লস হয়েছে জানিস? এটা আমার কি দোষ? তোকে জড়িয়ে রেখেছি বলেই ঘুমের ওষুধ নাকে যেন সুরসুরি দিয়েছে। আশ্চর্য, আমি বলেছিলাম আমাকে ধরে থাকেন। উজ্জ্বল ভ্রু নাচালো। রুমুকে হ্যাচকা টেনে বিছানায় ফেলে তার উপরে ভর ছেড়ে দিল। তুই বললে তোকে ধরে থাকবো এই চিন্তা ভাবনা আসে কেমনে? তুই আমার ডার্লিং না, কলিজা না, ময়না না, চুমুবো না? বাতাস অন্যদিকে বইছে কেন? আর আমার চুমুবো ডিউটিতে ফিরেছে, এখন শুধু তার কাজ আমাকে ভালোবাসা। পরীক্ষা শেষ, আমাকে কোথাও একটু ঘুরতে নিয়ে যান। যাবি? যাব, বলুন কোথায়? চল, তোর রাশেদ ভাইপের সাথে দেখা করে আসি। মজা নিচ্ছেন? আমাকে ঝাড়ুন, আজ কিন্তু আপনাকে গান গাইতে হবে। অসম্ভব। উজ্জ্বল, আমায় কিন্তু কথা দিয়েছিলেন আমাকে গান গাইতেই হবে। রাতের খাওয়া দাওয়া শেষ করে রুমু উজ্জ্বল ছাদে এলো। আজকের আকাশে তারায় ভরা থাকলেও চাঁদের দেখা নেই। দুজনে ছাদের কোনায় বসে নিজেদের গাল গল্পে মেতে আছে। এর মাঝে উজ্জ্বল খালি গলায় গান ধরল। আজ নেই কোনো গিটার, আজ নেই কোনো গিটারের সুর। রুমু ভিডিও করলো। এই ভিডিওটাও সে পোস্ট করবে। যেহেতু অনেকটা সময় তারা ঘুমিয়েছে, মাঝরাতেও তাদের ঘুমের রেশ নেই। উজ্জ্বলের কোলে মাথা রেখে শুয়ে রুমু মস্ত বড় আকাশটা আজ তার ছাউনি। নিরিবিলি পরিবেশটায় হঠাৎ হট্টগোলের শব্দে দুজনে সচেতন হয়। কান খাড়া করতে শুনতে পেল রাশেদের গলা, এবং কে যেন কিছু একটা ভাঙছে। রুমু ভয় পেয়ে যায়। তার জানা মতে বাবা আজ বাড়িতে নেই। তবে কি সেই সুযোগটাই নিল রাশেদ? তবে রাশেদ ঝামেলা করছেই বা কী নিয়ে? উজ্জ্বল, আমার ভয় লাগছে। রাশেদ ভাই কার সাথে এতটা ঝামেলা করছে? চাচির গলাও তো শোনা যাচ্ছে। মা ছেলে ঝামেলা লাগলো নাকি? বুঝতে পারছি না উজ্জ্বল, আমার ভয় করছে। আরে ভয় পাস না, আমি বরং দেখে আসি। তুই ছাদে একা থাকতে পারবি না? পারবো। উজ্জ্বল গাছ পেয়ে রুমুদের ছাদে গেল। এরপর ছাদ থেকে সুপারি গাছ পেয়ে নেমে গেল নিচে। রাশেদের রুমের জানলা একটু ফাঁক ছিল, বিধায় সে দেখতে পেল আসল ঘটনা। আনিকাকে বেল্ট দিয়ে দিদার সে মারছে রাশেদ। তবে কি নিয়ে তাদের ঝগড়া বুঝে উঠতে পারছে না কিছুতেই। উজ্জ্বলের দম বন্ধ হয়ে এলো। একটা মানুষ এতটা পাষাণ কি করে হতে পারে? সবচেয়ে বড় পাষাণ তো রাবেয়া, যিনি কিনা ছেলের অন্যায়ে মুখ বুজে সহ্য করছেন, আনন্দ লুটছেন। উজ্জ্বল যখন চেঁচিয়ে রাশেদকে ডাকতে যাবে, তখন রাশেদ কাচের একটি ওষুধের শিশি ছুঁড়ে দিল আনিকার মাথায়। মুহূর্তে মেয়েটার মাথা ফেটে গল গলিয়ে রক্ত ঝরছে।
এই দৃশ্য উজ্জ্বলকে হিংস্র করে তুলে চোখের সামনে এক মুহূর্তের জন্য ভেসে উঠল রুমুকেও নিশ্চয়ই এভাবে মারা হয়েছিল। উজ্জ্বলের চিৎকার চেঁচামেচিতে এলাকার সকলে জড়ো হয় বাড়ির উঠোনে। আনিকা মাথা চেপে দাঁড়িয়ে আছে। রুমু দ্রুত আনিকার ফাটা মাথা ওনার সাহায্যে চেপে ধরল। আনিকাকে ধরে রিক্সা নিয়ে উজ্জ্বল এবং রুমু চলে গেল হাসপাতাল। সবাইকে উঠোনে দেখে রাশেদের রাগ দ্বিগুণ বেড়ে গেল। দিদার সে গালাগাল দিয়ে সবাইকে বের করে গেট বন্ধ করল সে। রুমুর চোখে চোখ রাখতে ভীষণ লজ্জায় পড়ল আনিকা। যে মেয়েটাকে সে জমের মুখে ফেলেছিল সেই মেয়েটাই আজ তাকে নিয়ে ছোটাছুটি করছে। আনিকা নিজের ভুলের অনুশোচনায় ভোগে, কিন্তু রুমু কি তাকে আদৌ ক্ষমা করবে? রুমুর গায়ের জামাটায় রক্তের ছড়াছড়ি, ওড়না ভিজে আছে রক্তে। উজ্জ্বলের মুখখানি পাংশুটে বর্ণ ধারণ করেছে। সবচেয়ে বড় কথা, উজ্জ্বল প্রচণ্ড রেগে আছে। তার চোখে চোখ রাখলে আঁতকে ওঠে রুমু। আনিকার মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। টুকটাক ঔষধপত্র কেনা শেষে বাড়ি ফিরতে ফিরতে তাদের সময় লাগলো রাত 4টে। উজ্জ্বল বাইরে দাঁড়িয়ে রিক্সা খোঁজে, কিন্তু এই রাতে রিক্সা কি সহজে পাওয়া যায়? আনিকার শরীর ভেঙে আসে, তাই তাকে বসানো হলো টং দোকানের একটি বেঞ্চিতে। রুমু আনিকাকে রেখে এগিয়ে এলো উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, আপনি ঠিক আছেন? না, একদম ঠিক নেই। কি হয়েছে? উজ্জ্বল প্রত্যুত্তর করে না। অনেকক্ষণ পর একটা রিক্সা পেলে বাড়ি ফিরতে সক্ষম হয়। আনিকাকে রুমু নিয়ে এলো উজ্জ্বলদের বাড়ি। সে কিছুতেই চায় না রাশেদের কাছে এই মুহূর্তে আনিকা ফিরে যাক। বাড়ি ফিরেই উজ্জ্বল শটান হয়ে বিছানায় শুয়ে পড়ল। রুমু জামা কাপড় পাল্টে ফিরল উজ্জ্বলের কাছে। আপনি রেগে আছেন কেন? একটু কাছে কথা আছে। রুমু ভুরু কুচকালো। এই তো, সে কাছে আর কতটা কাছে আসবে? উজ্জ্বল মেজাজ দেখিয়ে রুমুকে কাছে টেনে জড়িয়ে ধরল। রুমু অবাক হলো না, চুপচাপ মুখ বুজে রইল সে। তোকেও কি এভাবে আঘাত করেছিল? জানোয়ারটাকে কি করে বলতো? রাগে আমার মাথা ফিরে যাচ্ছে। আব্বা আসুক, ওর একটা উচিত শিক্ষা হবে। শিক্ষা? জানোয়ারটার শিক্ষা হবে বলে মনে হয় না। রুমু প্রত্যুত্তর করে না। তার শরীর কাঁপছে, চোখের সামনে ভেসে উঠছে সেদিনের দৃশ্য। রাশেদ কিভাবে মেরেছিল তাকে। একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন কাজ করতে পারে তা ভেবে কুল পায় না রুমু। রুমু, আমি ওই বাড়িতে যাব না, কিছুতেই যাব না। এমন বিশ্রী জীবনে আর কতকাল থাকবো? যত দিন যাচ্ছে রাশেদ সীমা পেরিয়ে যাচ্ছে। জানিস রুমু, রাতে মেয়েদের সাথে কথা বলে, আমি প্রতিবাদ করতে গেলে গায়ে হাত তুলে। এই তো গত রাতেই কাঁদতে কাঁদতে কথাগুলো বলেছিল আনিকা। ভাইয়ের অধপতনের কথা শুনে প্রত্যুত্তর করতে পারেনি রুমু। যে নিজের মায়ের পেটের বোনকেই ছাড় দেয় না, পরের মেয়েকে কতটা ছাড় দিচ্ছে তা নিশ্চয়ই বলতে হবে না। যে মেয়েটা গত রাতে কাঁদতে কাঁদতে কথাগুলো বলেছিল, সেই মেয়েটাই এখন শ্বশুরবাড়ি ফেরার জন্য ব্যাকুল হয়ে আছে। সৈয়দ ইসমাইলকে সব কথা জানিয়েছিল উজ্জ্বল। তিনি ভোরে বাড়িতে এসে উপস্থিত হয়। এইসব নিয়ে রাশেদের সাথে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। সব যখন সহ্যের সীমানায় পেরিয়ে যাচ্ছিল, তখনই রাশেদের গালে চর বসালেন তিনি। এই ছেলেকে মারলে কি দমে? উল্টা ইসমাইলের দিকে তেড়ে আসলো। বাড়ির বউ বাইরে থাকবে, ব্যাপারটা ইসমাইলের নিকট সমীচীন নয়। সকাল 10টায় তিনি উপস্থিত হন উজ্জ্বলদের বাড়িতে। বেশ অনেক বছর পর ভাইয়ের ঘরে এসে কি বলবে কি করবে ঠিক বুঝে উঠতে পারলেন না। তার বিব্রত ভাবটা উজ্জ্বল ঠিকই ধরতে পারল। ছেলেটা টিপ্পনি কেটে বলে, চাচা যান, ইতস্তত বোধ করছেন কেন? মনে রাখবেন, আপনি কিন্তু আপনার ভাইয়ের বাসায় নয়, বেয়ায়ের বাসায় এসেছেন। বেয়াই? চোখাচোখি হলো দুই ভাইয়ের। অন্যরকম অনুভূতিতে চুপসে গেল তারা। নার্গিস আজ ভীষণ খুশি। কি করবেন না করবেন তিনি ভেবে পান না। কত বছর পর রুমুর বাবা এসেছে। তিনি চটজলদি রান্নার কাজে লেগে গেলেন। সেই সাথে রুমুও টুকটাক সাহায্য করছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষে আনিকাকে নিয়ে ফিরে গেলেন তিনি। দিন আসে, আবার ব্যস্ততা ঘিরে রেখে চলেও যায়। বেশ অনেক দিন কেটে গেল। রাশেদ আর আনিকার সম্পর্ক এখনও ঠিক হলো না। ইদানিং রাশেদ নেশা করে বাড়ি ফেরে। রাশেদের মা এখন আর প্রতিবাদ করেও লাভ হয় না। যে ছেলে বকে গেছে সেই ছেলেকে যত যাই বলুক
আর কি পোষ মানে? রাশেদের প্রত্যেকটা কাজে কথায় সাফাই গাইতেন রাবেয়া। ভুলকে ভুল তিনি কখনোই বলতেন না। রাশেদ যা করছে তাই সঠিক, এইরূপ মনোভাব ইদানিংকাল হয়ে দাঁড়িয়েছে তার। এতদিনের জল্পনা কল্পনাকে রূপ দিয়ে অবশেষে উজ্জ্বলের সেই দিন এসেই গেল। আজ উজ্জ্বলের নতুন রেস্টুরেন্টের উদ্বোধন কাজ সম্পূর্ণ হয়েছে। তাদের হাতে যতটা সময় ছিল, উজ্জ্বলের বন্ধু শুভাকাঙ্ক্ষীগণ রুমু তারা পুরো দস্তুর অফলাইন অনলাইনে প্রচারণা চালিয়েছে। উজ্জ্বলের এখন নিজস্ব একটা পরিচয় গড়ে উঠেছে। অপরদিকে অনলাইনে উজ্জ্বলের বেশ অনেক শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছে। তারা সকলেই উজ্জ্বলের গানের ভক্ত, যদিও উজ্জ্বল শুধু গান গায় আর বাকি সব রুমুর দায়িত্বে। অনলাইনের এইসবে উজ্জ্বলের খুব বেশি ধ্যান ধারণা নেই। মানুষের ভিড়ে উজ্জ্বল হতভম্ব, কিংকর্তব্য বিমূঢ়। ছেলেটা এতটাও আশা করেনি। এত মানুষ আসবে, এক দেখায় সবার কাছে রেস্টুরেন্টটা ইউনিক লেগেছে। বিশেষ করে যারা ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য এই রেস্টুরেন্টটা জুৎসই। খাওয়া দাওয়ার মান বেশ ভালো, সাড়া পাচ্ছে উজ্জ্বল। সকালে উদ্বোধনের সময়টাতে রুমু, নার্গিস, সৈয়দ শামসুল, সৈয়দ ইসমাইল এসেছিলেন। সবাই বাড়ি ফিরে গেলেও থেকে গেল রুমু। ব্যস্ততম একটি দিন পেরিয়ে সন্ধ্যা নামল। সৈয়দ শামসুল তার কাজে ফিরছিলেন। হঠাৎ রাস্তার ধারে থমকে দাঁড়ালেন তিনি। ঝলমলে আলোয় সুসজ্জিত একটি ভবন, আশেপাশে মানুষের ঢল, বোঝাই যাচ্ছে ব্যস্তময় স্থান। এই তো এই স্থানটাই অকর্মা উজ্জ্বলের কর্মস্থান। তার চোখ ভিজে উঠল। ছেলেটা কম কাঠখোট্টা হয়ে এত দূর আসেনি। তবুও সব বুঝেও সৈয়দ শামসুলের রাগ কমল না, সহানুভূতি জাগল না। তিনি চোখ মুছে চলে গেলেন নিজ গন্তব্যে। ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল রুমু। হঠাৎ গালে ঠোঁটের স্পর্শে চমকে ওঠে সে। উজ্জ্বলের ভেজা চুল, গলায় ঝুলানো গামছা দেখে তড়িঘড়ি উঠে বসল। কখন এলেন? অনেকক্ষণ হলো। আমাকে উঠালেন না কেন? সারা রাত যখন জাগবি এখন ঘুমিয়েই থাক। বাজে কথা ছাড়ুন। রুমু উঠে বসল ঘুম ঘুম চোখে, তাকিয়ে রইল উজ্জ্বলের পানে। ছেলেটা মিষ্টি হেসে মুখ ডুবায় রুমুর গলায়। ভেজা ছোঁয়ায় ছলকে ওঠে মেয়েটা। রুমু সরাতে চায় উজ্জ্বলকে, কিন্তু উজ্জ্বল তার কাজে ব্যস্ত। সে ছাড়া তো দূরের কথা, বরং আরও কাছে টেনে নেয়, কোলে তুলে চুলের বাঁধন খুলে দেয়। উজ্জ্বল সব ঠিকঠাক ছিল? সবাই সন্তুষ্ট তো? আজকের দিনটাতে আপনার বন্ধুটা এলে ভালো হতো। উনি এতটা সাহায্য করলেন, অথচ থাকতেই পারলেন না। হুট করে চলে আসা যায়, সে নিজেও ব্যস্ত, বুঝলে? উজ্জ্বল, বলো ডার্লিং। খেয়েছেন? এই তো খাচ্ছে। রুমু ধাক্কা দিয়ে সরিয়ে দিল উজ্জ্বলকে। কত বড় বেয়াদব ছেলে, এসব বলে? উজ্জ্বল নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে রইল রুমুর পানে, অথচ রুমুর চাহনি আগুনের চুল্লির ন্যায়। উজ্জ্বল পুনরায় এগিয়ে এলো। রুমুর ঠোঁটে ঠোঁট মিশিয়ে নিজের নিয়ন্ত্রণ হারালো। রুমু উজ্জ্বলকে আবার সরালো। হুটহাট উজ্জ্বলের এসব আক্রমণ সে নিতে পারে না, কিন্তু উজ্জ্বল কি বাধা মানে? ছেলেটা এগিয়ে এসে আবার জড়িয়ে ধরে রুমুকে। তার ওষ্ঠের ছোঁয়ায় রুমু প্রতিবারই হার মানে। রুমু কাতর হয়ে হেলে পড়ার আগেই উজ্জ্বল তাকে টেনে ধরে। সৈয়দ উজ্জ্বল আনিসার ওয়াইফ, এইটুকুতেই কুপকাত হলে চলবে? একটু তো স্ট্রং হ। রুমু উজ্জ্বলের কথায় প্রত্যুত্তর করতে পারে না। মেয়েটা জোরে জোরে শ্বাস ছেড়ে বসে পড়ে বিছানায়। আশেপাশে চোখ বুলিয়ে সে পানি খুঁজল, কিন্তু পানির দেখা নেই। উজ্জ্বল বুঝতে পারে তার চাওয়া, দ্রুত পানি এনে রুমুর হাতে ধরিয়ে দেয়। এতদিনেও তোকে স্ট্রং করতে পারলাম না, না আমি ব্যর্থ। আর এতদিনেও আপনাকে কন্ট্রোলে আনতে পারিনি, আমি ব্যর্থ। তুই আমাকে কন্ট্রোলে আনবি? তোকে দেখলেই তো আমার কন্ট্রোল ব্যাগপত্র গুছিয়ে বিদায় জানায়। তুই হাসলেও ভাল লাগে, কাঁদলেও ভাল লাগে, রাগলেও ভাল লাগে। এত ভালো লাগা বোধহয় অপরাধ। ভীষণ অপরাধ। কোথায় যাচ্ছিস? ক্ষুধা লেগেছে। এই তো খাওয়ালাম, তাও ক্ষুধা পায়। এটা পেট নাকি মহাসাগর? রুমু উঠে দাঁড়ালো। উজ্জ্বল তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। রুমু বিরক্ত হলো। উজ্জ্বলকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেল রুমের বাইরে। রাতের খাবার টেবিলে উজ্জ্বল রুমু একাই খেলো। খাওয়ার মাঝেই উজ্জ্বল রুমুর পাতে শিং মাছ তুলে দিতে চাইলে রুমু বাধা দিলে ছিটকে ঝোল পড়ল রুমুর গায়ে। এই আপনি জানেন না আমি শিং মাছ খাই না?
তোর মতো ব্যাককল মেয়ে আর কারো ঘরে আছে বলে তো মনে হয় না। এই সাধের মাছ তুই রিজেক্ট করিস? আজ পর্যন্ত তুই ভালো জিনিস চিনতেই পারিসনি। খাবি তো ব্রয়লারের বোটকা মুরগি, দেশি জিনিস চিনবি নাকি? ঠিক বলেছেন, আমি ভালো জিনিস চিনি না। এই যে দেশে এত ছেলে থাকতে আপনার মতো ছেলেকে কেন যে বিয়ে করলাম। আফসোস সুরে কথাটি বলল রুমু। নিজের যুক্তিতে নিজেই ধরা পড়ল উজ্জ্বল। আর কথা না বাড়িয়ে দ্রুত হাতে প্লেট নিয়ে চলে যায় হাত ধুতে। রুমু রুমে গিয়ে জামা কাপড় হাতে তুলে নেয়। উজ্জ্বল গায়ে ঝোল ফেলায় তার মেজাজটা বড্ড বিগড়ে গেছে। উজ্জ্বল যখনই রুমে প্রবেশ করলো, রুমু তাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল। এটা কি হলো? আমাকে বের করে দিলি কেন? আমি জামা পাল্টাবো, আপনি যান। যাবো কেন? এটা যাওয়ার মতো কিছু? অবশ্যই, আপনার লজ্জা শরম না থাকতে পারে, আমার তো আছে। রুমু মুখের উপর সশব্দে দরজাটা লাগিয়ে দিল। উজ্জ্বল তাচ্ছিল্য হেসে বলে, নিজের স্বাধীন করা দেশে নিজেরই প্রবেশ নিষিদ্ধ ভাবা যায়? নগ্ন দেহের ভাঁজে নিজেকে আড়াল করেছে রাশেদ। বাইরে ঝমঝম বৃষ্টি ঝরছে। প্রলয়কারী ঝড়ে এক্ষুনি টিনের চালটা যেন ছিদ্র হয়ে যাবে। এই বুঝি বাতাসের তাণ্ডবে উড়ে যাবে ঘরের চাল। থেকে থেকে আকাশের বাজ পরিবেশটাকে আরও দুর্বোধ্য করে তুলেছে। অনৈতিক সম্পর্ক আর অনৈতিক ছোঁয়া দুটোকেই প্রশ্রয় দিচ্ছে সে। একে অপরের কামুক চাহিদা পূরণে ব্যস্ত বৃষ্টির ঝমঝম শব্দের সহিত মেয়েটির শীতকার ধ্বনি মিশে একাকার। আশেপাশের দূর দূরান্তের কেউ তো জানেই না এই ছোট্ট ঘরে কি লীলা খেলা চলছে। আদৌ জানার কথা না। এই রাতে ঝড় বৃষ্টি মাথায় করে অতি দরকার ছাড়া কেই বা বের হবে? আসতে ব্যথা লাগে। তীব্র ব্যথায় কুকড়ে বলল মেয়েটি। রাশেদ মুখ তুলে তাকায়। অন্ধকারে হারিকেনের আলোয় দেখতে পায় মেয়েটির কামুক চাহনি। দাঁতে দাঁত চেপে হাসল সে। রসিকতার স্বরে পুনরায় প্রশ্ন ছুড়ল, কি লাগে? বুঝেন না, ব্যথা লাগে। পুনরায় হাসল রাশেদ। মেয়েটির কথা অগ্রাহ্য করে বলিষ্ঠ হাতের সাহায্যে চেপে ধরল এক দলা মাংসপিণ্ড। মুহূর্তে ব্যথায় দাঁতে দাঁত খিচে চুপসে গেল মেয়েটি। রে সুন্দরী, চুপ কেন? ছাড়েন তো। আজ রাত কি সারা যাবে? সারার মতো রাত না। বাড়ি ফিরবেন না? বৃষ্টি দেখিস না? এই রাতে বের হবো না। আপনার বাবারে কি জবাব দেবেন? আগে সকাল হোক, তারপর বাবা যাবে। রাশেদ উঠে বসল। খাটের পাশে থাকা টেবিল থেকে মদের বোতলটি নিয়ে সম্পূর্ণ মুখে পুরে নিল। মেয়েটি আশাহত চোখে তাকিয়ে রয় রাশেদের পানে। এই লোক মদ কবে ছাড়বে? এইসব ছাইপাশ গেলা কি খুব দরকার? মেয়েটির নাম ময়না। ইদানিং রাশেদ যার কাছে এলে নিজের সুখ খুঁজে পায়, মানসিক শারীরিক তৃপ্তি পায়। এই সেই মেয়ে। ময়না সাহস নিয়ে রাশেদের হাত থেকে মদের বোতল ছিনিয়ে নেয়। কবে ছাড়বেন? আর কতবার বলবো বলেন তো? বোতলটা শেষ করতে দে। নেশা ছাড়েন রাশেদ। তোর নেশা বড় নেশা, বুঝলি? বোঝা লাগবে না। এই নেশা আমার এক সংসার ভাঙছে। আমি আর চাই না আপনারা হারাতে। রাশেদ শব্দ করে হাসল। কোমর জড়িয়ে কাছে টানল ময়নাকে। মেয়েটার শরীর থেকে কাঁথা সরিয়ে নগ্ন করে জড়িয়ে ধরল বুকের মাঝে। বোকা, ভয় পায় না? আমরা বিয়ে কবে করব? আগে তোর সতীন রে বিদায় করি। কবে করবেন? এত তারা কিসেন তোর? আমার কি সন্দেহ করস? না না, একদম না। তাহলে সবকিছুর সুযোগ আর সময় আছে। কিন্তু আর কতদিন আপনার সাথে রাত কাটাবো? এলাকার মানুষ জানলে কি হবে ভাবতে পারছেন? ভাগ্যিস কেউ দেখে না, যদি দেখে ফেলে। তাছাড়া দাদি ছাড়া তারা দিতেছে। তোর দাদিরে বলবি আর কয়েকদিন, তারপরে তোরে আমার ঘরে তুলব। বুড়ি আজ বাড়ি না থাকতে বেশ ভালোই হয়েছে, মন মতো থাকা যাচ্ছে। দাদি বারণ করছে আপনার সাথে যেন শারীরিক মেলামেশা না করি। তোর দাদি বলছে? বুড়ির গলা টুক করে খাওয়ানো। কিরমিরিয়ে কথাটি বলল রাশেদ। ময়না ভয় পায়। কথা ঘোরাতেই রাশেদকে পুনরায় কাছে টেনে নেয়। রাশেদ ভ্রমে পড়ে যায়। ময়নার শরীরে সুখ খুঁজতে ব্যস্ত সে। রাশেদের এলাকার কিছুটা দূরেই ময়নার বাড়ি। মেয়েটার স্বামী মাত্র 4 মাস আগেই তাকে তালাক দিয়েছে। তার প্রথম স্বামীও নেশা জুয়ায় আসক্ত। ময়নার মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে।
সেখানে ওনার নতুন সংসার হয়েছে। ময়না এখন দাদির সাথেই থাকে। অন্যের সংসার ভেঙে ময়না যে সংসার গড়তে স্বপ্নের জাল বুনছে, এই যে অন্যায় আবদার, তা সে জানে। এই জানাতেও তার বিবেকে বাধে না, কেননা নিজ স্বার্থ আগে। রাশেদের মতো টাকার মেশিনকে বিয়ে করলে তাকে আর দরিদ্রতার বশে থাকতে হবে না। ঝিরঝির বৃষ্টি পড়ছে। কাঁচের দেয়ালে মাথা ঠেকিয়ে বাইরে তাকিয়ে আছে রুমু। রেস্টুরেন্টের বাইরে ছোট একটা পুল করা হয়েছে। সেখানে রাখা হয়েছে রঙিন মাছ এবং জলজ উদ্ভিদ। সেই সাথে ফুটে আছে কিছু বড় বড় পদ্মফুল। রেস্টুরেন্টের এক কোণায় করা হয়েছে ফোয়ারা। উঁচু স্থান থেকে গড়িয়ে পড়ছে পানি। দুই ধারে বেশ কিছু গাছ এবং পাথর। কৃত্রিম এইসব কিছুতে অন্যরকম শান্তি খুঁজে পায় রুমু। হাতে থাকা কফির কাপটা আচমকা টেনে নিল উজ্জ্বল। সেই কাপটায় চুমুক বসিয়ে তৃপ্তির শব্দ তুলল। ডার্লিং, একা বসে কেন? আমি আমার ডার্লিংকে পাহারা দিচ্ছি। এখানে মেয়েদের উৎপাত একটু বেশি তো, তাই। গুড। কিছু খাবে? ভাল লাগছে না। কেন? বাড়ি যাব, এখানে এসেই আটকে গেলাম। সকালের রোদ দেখে যা খুশি হয়ে এলাম, এখানে এসেই নামলো বৃষ্টি। নেমেছো তো নেমেছি, থামার নাম নেই। দুপুর হয়ে এসেছে, এখান থেকে গেই যেও। আচ্ছা দেখি, তুমি? রুমু কথা শেষ করার আগে উজ্জ্বলের কাছে এসে দাঁড়ায় একটি মেয়ে। তার হাস্যোজ্জ্বল চাহনি উজ্জ্বলকে কিছুটা বিব্রত করে। মেয়েটা কি তাকে চেনে? কই, সে তো চেনে না। অবশ্য তার গান অনলাইনে শুনে অনেকেই তার সাথে রেস্টুরেন্টে আসে দেখা করতে। আজকাল পথে ঘাটে দেখলেও উজ্জ্বলকে তার শুভাকাঙ্ক্ষীরা চিনে ফেলে। জি ধন্যবাদ আপু। জি, সবই আপনাদের সাপোর্ট। মেয়েটা কৌতূহল চোখে রুমুর পানে তাকালো। জি, আমার ওয়াইফ রুমু। ধন্যবাদ। মেয়েটা আরও কিছু কথা বলে নির্দিষ্ট সিটে গিয়ে বসল। বৃষ্টি থেমেছে। রুমু দ্রুত বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। উজ্জ্বল বলেছিল এগিয়ে দেবে, তবে রুমু বলল কাজ আছে, কাজেই থাকুক। রেস্টুরেন্টের বাইরে রোডটা প্রধান সড়ক, বাস সিএনজির ছড়াছড়ি। রিক্সার জন্য 10 মিনিট দাঁড়িয়ে থেকেও রিক্সা পেল না। সে যাও একটা পেল, 20 টাকার ভাড়া চেয়ে বসল 50 টাকা। ঝিরঝির বৃষ্টি আবার শুরু হয়েছে। বাধ্য হয়ে যখনই রেস্টুরেন্টে ফিরবে তখনই তাকে ডেকে উঠল কেউ। চকিতে নজর ঘোরালো সে। চেক শার্টে দাঁড়িয়ে থাকা ছেলেটি তার অত্যন্ত পরিচিত। হাই স্কুলে তাদের বেশ ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু কলেজে উঠতে শুভ চলে যায় অন্য শহরে। আরে শুভ, তুই এখানে কোথায় এসছিস? ভালো করেছিস, তোকে দেখে ভীষণ খুশি হয়েছি। হ্যাঁ, বাড়ি ফিরবো। না, আমি রিকশায় যাব। শুভ চট করে ধরে ফেলল রুমুর হাত এবং টেনে এনে বাইকে বসাতে উন্মুখ হলো। শুভ কি তার কাজে সফল হলো? মোটেই না। তার আগেই রুমুর হাত টেনে ছিনিয়ে আনলো উজ্জ্বল। হঠাৎ টাল সামলাতে না পেরে রুমু ছিটকে পড়ল রাস্তার ধারের কাদা পানিতে। আকস্মিক ঘটনায় রুমু শুভ দুজনেই অপ্রস্তুত, বাক্যহারা। শুভ উজ্জ্বলের মুখ পানে তাকাতেই ভয় পেল সে। চেনে উজ্জ্বল ভাইকে। স্কুল লাইফে তাকে কতবার যে শাসিয়েছে, যেন রুমুর সাথে বন্ধুত্ব ছিন্ন করে। রুমুকে পাগলের মতো ভালোবাসে সে। উজ্জ্বল সে কথা জানত, শুভ জানত, কিন্তু এত বছর পর এসেও যে উজ্জ্বলের থাবায় পড়বে কে জানত? রুমু যে পড়ে গেল, উজ্জ্বলের সেদিকে হুঁশ নেই। সে তাকিয়ে আছে শুভর দিকে। শুভ এগিয়ে এসে পুনরায় রুমুকে তুলতে নিলে তার আগেই উজ্জ্বল রুমুকে পাজা খোলা তুলে নিল। এখানে এসেছিস কেন? এমনি এসেছিস, এমনি চলে যাবে, গো। বেশ ধমক দিয়েই বলল উজ্জ্বল। শুভ আর দাঁড়ানোর সাহস করেনি, দ্রুত বাইক স্টার্ট দিয়ে চলে গেল। অপরদিকে রুমু দাঁত মুখ খিচে তাকালো উজ্জ্বলের পানে। এটা আপনি কি করলেন? চুপ। এবারের ধমকটা বেশ জোরেই দিল উজ্জ্বল। রুমু কথা বলার সাহস করে না। রুমুকে নামিয়ে বাইক আনলো এবং রুমুকে বসতে নির্দেশ দিল। বাড়ি ফিরে উজ্জ্বলের রাগ দেখে কে। সারা ঘর জুড়ে পায়চারি করছে। ঠান্ডার মাঝে খালি গায়েও সে ঘামাচ্ছে। রুমু মাত্রই গোসল সেরে এসেছে। উজ্জ্বলের রাগান্বিত ভাবটা সে বড্ড ভয় পায়।
উজ্জ্বল এখনো রেগে আছেন? শুভ তোর হাত ধরেছে কেন?